হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা পড়ছি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের গল্প তেলেনাপোতা আবিষ্কার। যে 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 গল্পটা তোমাদের আজকের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে তোমাদের 4র্থ নম্বর ক্লাস। আগের যে 3টে আমরা ক্লাস করে এসেছি, আগের ক্লাসে তোমাদেরকে আমি পড়িয়েছি যে 3 বন্ধু কিন্তু বেরিয়েছে তেলেনাপোতা আবিষ্কার করতে। অর্থাৎ তেলেনাপোতা যে ছোট্ট একটা গ্রাম, যেটা সম্পর্কে সবাই এখনো জানেই না, মনুষ্য জাতির বাস নেই, এমনকি পশু পাখিরাও যেখানে থাকে না, সেই জায়গার খোঁজ করতে কিন্তু 3 বন্ধু বেরিয়েছে। এবং যা হোক করে গরুর গাড়িতে বসে তারা যখন একটা ছোট্ট অট্টালিকায় পৌঁছেছে, যে অট্টালিকাটা প্রায় ভগ্নপ্রায়, এবং সেই অট্টালিকাতে বাস হচ্ছে এক আত্মার, যে আত্মা কিন্তু অত্যন্ত রুষ্ট হয়ে আছে। কেন না, ওই যে অট্টালিকাটা আছে সেই অট্টালিকাটা এত ঝোল, এত এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র আছে এবং ভেঙে পড়ছে, প্রায় ভগ্নপ্রায় অবস্থা। তারা যখন প্রথম পা ফেলছে, সেই পা ফেলতে ফেলতেই যেন একটা পলস্তরা অর্থাৎ চাই, পাথর সিমেন্ট নির্মিত যে চাই, সেটা যেন ভেঙে পড়ছে। এবং সেইটা দেখে তাদের মনে হয়েছে যে এখানে আত্মার তো বাস রয়েছে, এবং সেও যেন রুষ্ট হয়েছে। এটা পুরোপুরি লেখকের একটা কাব্যিক ভাবে তিনি এটা প্রকাশ করেছে। এবং তার সঙ্গে সঙ্গে কি হয়েছে না, তাদের একটা বন্ধু বলছে কিরকম, যে তেলেনাপোতা আবিষ্কার করতে হলে এমন 2 বন্ধুকে নিয়ে আসতে হবে, যে 2 বন্ধুর মধ্যে একজন হবে হচ্ছে পানরসিক, যে পান খেতে প্রচন্ড ভালোবাসবে, এবং অপরজন থাকবে নিদ্রাবিলাসী, অর্থাৎ যে নিদ্রা বা ঘুমকে প্রচন্ডভাবে আসক্তি থাকবে, যার কোনো কিছু পেলেই হয়তো সেখানে শুয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ছে, নাক ডাকছে, এরকম কিন্তু কবি এখানে লেখক এখানে বোঝাতে চেয়েছেন। তো এতটুকুনি অবধি আমরা পড়েছি। এরপরে রাত্রে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা কিন্তু বিবরণটা পুরোটা পড়বো আজকের ক্লাসে। তো চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। তো চলো দেখো কি বলেছে। এবার রাতের যে বর্ণনাটা দিচ্ছে, সেখানে লেখক বলেছেন যে রাত বাড়বে, অর্থাৎ তারা যখন ঘুমোচ্ছে, ঘুমানোর সাথে সাথে কিন্তু রাতটাও কিন্তু এবার বাড়তে চলেছে। ভাঙা যে লণ্ঠনটা তাদের গাড়োয়ান দিয়ে গেছে, সেই ভাঙা লণ্ঠনের কাঁচের চিমনি, অর্থাৎ হাঁড়িকেলের পাশে যে চিমনিটা থাকে, সেই চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালি মালিত্য হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে। অর্থাৎ কি, কালিটা অত্যন্ত জোরে জ্বলছে, তাই কালি পড়ে যাচ্ছে। পুরো যে চিমনিটা আছে, যে কাঁচটা ঘেরা, অর্থাৎ আমি যদি একটু ছবিটা আঁকি, এই রকম সাইজের ঠিক হয়। এখানটাই হচ্ছে তোমার আলোটা জ্বলে, এবং এখানটা একটা ধোঁয়া থাকে, খোলা থাকে, যেখান থেকে হচ্ছে তোমার উপর থেকে ধোঁয়াটা বেরিয়ে আসে। তো এই যে বাইরের যে পার্টটা, এটা হচ্ছে পুরো চিমনির পার্টটা, এবং এখান থেকে যখন ধোঁয়া বেরোবে, সেই ধোঁয়াটা কিন্তু বেরোনোর সাথে সাথে এই জায়গাগুলো প্রচন্ড কালি হয়ে যায়। প্রথম দিক থেকে কালিটা শুরু হয়, কিন্তু তারপরে আস্তে 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 কালি ভরতে 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 কিন্তু নিচের দিক পর্যন্ত পৌঁছে যায়, এবং যেন অর্ধেক কাঁচ অবধি কালি মালিত্য, অর্থাৎ কালিতে লিপ্ত হয়ে গেছে পুরো কাঁচটা। সেই অর্থে কিন্তু এখানে বোঝানো হয়েছে। খুব গাঢ়ভাবে কালি পড়লে যখন গভীর কালো হয়ে যায়, সেই রকম কালোর কথা কিন্তু এখানে বলছে। এবং ধীরে ধীরে যেন অন্ধ হয়ে যাবে, যেন ধীরে ধীরে অন্ধ, অর্থাৎ কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, সেই রকম যেন হয়ে যাচ্ছে। কোনো রহস্যময় বেতার সংকেতে খবর পেয়ে সে অঞ্চলের সমস্ত সমর্থ সামালক মশা নবাগতদের অভিনন্দন জানাবে। কি হচ্ছে, কিভাবে দেখো, এখানে কাব্যিক ছন্দে লেখক তার লেখনীর মধ্যে দিয়ে একটা কল্পনার জগতের রঙিন চিত্রের কথা বলছে। যে কি বলছে এখানে, একটা রহস্যময় বেতার সংকেতের খবর পেয়ে। বেতারে কি হয়, বেতার তরঙ্গের মাধ্যমে মানুষ বিভিন্ন রহস্যময়, বিভিন্ন জায়গার রহস্যজনক ঘটনার কথা জানতে পারে। ঠিক সেই রকমই হয়তো খবর পেয়েছে সেই অঞ্চলের সমস্ত সমালক মশা, যারা সমর্থন করছে সেই রকম মশাদের দল, সেই দলরা যেন সেই খবর পেয়েছে যে এখানে আজকে 3 জন এসেছে, এবং খবর পেয়েই তারা ওই নবাগত, অর্থাৎ নতুন যে আগত হয়েছে, তাদেরকে কিন্তু অভিনন্দন জানাবে। অর্থাৎ তারা একসাথে মিলে কায় কিচির করে যেরকম হয় আর কি আওয়াজ, সেই রকম কিন্তু আওয়াজ করবে, এবং তাদের সঙ্গে শোণিত সম্বন্ধ স্থাপন করতে আসবে। এবং তাদের সঙ্গে, অর্থাৎ লেখক যাদেরকে নিয়ে গেছে, লেখক এবং তার 2 বন্ধু, সেই 2 বন্ধুদের সাথে কিন্তু শোণিত একটা সম্পর্ক, অর্থাৎ তাদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ কিন্তু সম্পর্ক স্থাপন করতে আসবে।
আপনি বিচক্ষণ হলে দেওয়ালে এবং গায়ে বসবার বিশেষ ভঙ্গি দেখে বুঝবেন। অর্থাৎ আপনি যদি বিচক্ষণ হন, আপনি যদি চালাক হন, বুদ্ধিমান হন, আপনি কিন্তু তাহলে মানে এসেই বুঝে যাবেন যে তাদের মোটিভটা কি। দেওয়ালে এবং গায়ে তাদের দেওয়ালে বসবে এবং গায়ে বসবে বিশিষ্ট ভঙ্গি দেখে বুঝবেন। অর্থাৎ তাদের যে বসার ভঙ্গি, অর্থাৎ এখানে মশাদের কথা বোঝানো হয়েছে, তাদের যে বসার ভঙ্গি, সেই ভঙ্গি দেখেই কিন্তু আপনি বুঝে যাবেন কি হচ্ছে আসলে। তারা মশাদের মধ্যে সবচেয়ে বড় কুলীন, তারা হচ্ছে মশাদের মধ্যে সবচেয়ে বেশি গোঁড়া। ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহু অ্যানিফিলিস, অর্থাৎ ম্যালেরিয়া রোগ বাহন করে হচ্ছে স্ত্রী মশা, পুরুষ মশা কিন্তু নয়। তাই এখানে দেখো একটা তথ্য বোঝানো হচ্ছে যে ম্যালেরিয়া দেবী, ম্যালেরিয়া কে দেবী বলছে, দেবীর অদ্বিতীয় বাহন, ম্যালেরিয়া যে দেবী, অর্থাৎ ম্যালেরিয়া রোগকে এখানে দেবীর প্রসঙ্গ তোলা হয়েছে, এবং তার যে বাহন অর্থাৎ সেটা হচ্ছে অ্যানোফিলিস। অ্যানোফিলিস যে মশার, সেই মশার কথাই এখানে বলা হয়েছে। অর্থাৎ কি, প্রত্যেকটা ঠাকুরের সাথে তো একটা করে বাহন থাকে, আমরা দেখতে পাই। যেমন ধরো বসন্ত রোগ হলে বসন্ত দেবীর একটা বাহন আছে, মা দুর্গার বাহন আছে, লক্ষ্মীর বাহন আছে, ঠিক সেরকম ম্যালেরিয়াকে একটা দেবী রূপে বসিয়ে সেই তার বাহন হিসেবে অ্যানোফিলিসকে বোঝানো হয়েছে। আপনার দুই বন্ধু তখন দুই কোণে অচেতন, অর্থাৎ দুই বন্ধু যে পানে আসক্ত এবং নিদ্রায় আসক্ত, দুজনেই কিন্তু অচেতন, অর্থাৎ প্রচন্ডভাবে ঘুমে একবারে ডুবে আছে। ধীরে ধীরে তাই শয্যা পরিত্যাগ করে উঠে দাঁড়াবেন। আপনি কি করবেন, যে ওদের এই অত্যাচার আর সামলাতে না পেরে নিজেই শয্যা অর্থাৎ যে শোবার যে জায়গা সেটা ছেড়ে কিন্তু আপনি উঠে দাঁড়াবেন। তারপর গুমোট গরম থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য টর্চটি হাতে নিয়ে ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে উপরের ছাদে উঠবার চেষ্টা করবেন। এই যে একটা গুমোট গরম চারিদিকে, অর্থাৎ যে ভেজা গরম, বর্ষাকালের যে গরমটা হয়, অর্থাৎ এখানে গুমোট কথাটা বোঝানো হয়েছে তার কারণ আশেপাশে তো সেরকম খোলামেলা নেই, চারিদিকটা কেমন বদ্ধ প্রকৃতি, তাই এই গুমোট যে গরম, সেই গরমে যেন আর থাকা যাচ্ছে না। ওখান থেকে নিস্তার পাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য সঙ্গে টর্চ রেখেছে, টর্চ হাতে ভগ্নপ্রায় সিঁড়ি, প্রায় ভেঙে ভেঙে পড়ে যাওয়া যে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে আপনি উপরে ওঠার অর্থাৎ ছাদে ওঠার কিন্তু চেষ্টা করবেন। এখানে পুরোটা একটা রাত্রের বর্ণনা দিয়েছে, যে রাত্রে যে আর কি মূল চরিত্রের কথা বোঝানো হয়েছে, মানে নিজেরকেই এখানে বসানো হয়েছে। আমি যদি যাই তাহলে আমাকে কিন্তু কোনোভাবেই আমি নিজে এটা কিন্তু করতে পারবো না, মানে আমার দুই বন্ধু ওরকম নিদ্রায় আসক্ত হলেও আমি কিন্তু তাদের মধ্যে ওরকম নিদ্রায় এসে ডুবে যেতে পারবো না। আমি ওই একটা অচেনা অপরিচিত পরিবেশে এসে হুট করে নিজেকে মিশিয়ে ফেলতে পারি না। তার কারণ কি হবে, তার কারণে মশাদের অত্যাচার আমি নিতে পারবো না, এবং টর্চ নিয়ে কিন্তু আমাকে ওই গুমোট গরম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বা নিস্তার পাওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য কিন্তু ওপরে ছাদে উঠতে হবে। প্রতি মুহূর্তে কোথাও ইট বা টালি খসে পড়ে ভূপতিত হওয়ার বিপদ আপনাকে নিরস্ত করার চেষ্টা করবে। অর্থাৎ কি বলেছে, যখন উঠছে তখন কি, ওটা তো প্রায় ভগ্নপ্রায়, মানে 80% প্রায় ভেঙে ভেঙে গেছে, সেরকম একটা ভগ্নপ্রায় অট্টালিকা। সেই অট্টালিকাতে যখন উঠবেন তখন কি হবে, বারবার কি খসে পড়বে, ভূপতিত, ভূ অর্থাৎ মাটিতে, পতিত অর্থাৎ পড়বে কি, ওই যে টালি বা ইট, এগুলো কিন্তু ধপাস ধপাস করে পড়বে এবং বিপদ আপনাকে নিরস্ত করার চেষ্টা করবে। বারবার বিপদের সম্মুখীন আপনি কিন্তু হবেন, নিরস্ত করবে অর্থাৎ কোনো রকম ভাবে মানে অপদস্থ করবে বারবার, সেইটার কথা এখানে বোঝানো হয়েছে। তবু কোনো দুর্বার আকর্ষণে সমস্ত অগ্রাহ্য করে আপনি উপরে না উঠে পারবেন না। অর্থাৎ যাই হচ্ছে হোক, আমি কিন্তু উপরে উঠবো, অর্থাৎ আর দুর্বার অর্থাৎ কোনো রকম এই দুর্যোগের কোনো বিপত্তির কোনো তোরক্কা না করে, তোয়াজ না করে যখন আমি আমার সামনের দিকে অগ্রসর হই, সেই কথাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। সেই আকর্ষণে কিন্তু সমস্ত রকম বিপদকে কাটিয়েও কিন্তু আমি উপরে না উঠে আর পারবই না। ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গাতে অলিশা ভেঙে ধূলিসাৎ হয়েছে। তো দেখো এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে অলিশা, অলিশা কথার অর্থ হচ্ছে ছাদের, এখানে আমি লিখছি ছাদের প্রান্ত বা প্রাচীর বা কার্নিস, অর্থাৎ
ছাদে গিয়ে সে দেখবে অধিকাংশ জায়গাতে, বেশিরভাগ জায়গাতেই কিন্তু এই ছাদের প্রান্ত বা কার্নিশ বা প্রাচীর যেটা হয় সেটা কিন্তু ভেঙে ধুলির স্বাদ অর্থাৎ ধুলিতে পুরোপুরি নিচে মিশে গেছে। ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রে শিকড় চালিয়ে ভেতর থেকে এই অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। অর্থাৎ যে ফাটলগুলো হয়েছে সেই ফাটলে কিন্তু অরণ্য অর্থাৎ উদ্ভিদ, বিশেষ করে আমরা বটগাছ দেখতে পাই, এই ধরনের পুরনো ভগ্নপ্রায় যে বাড়িগুলো থাকে এখনো তোমরা আশেপাশে যদি দেখতে পাও, অনেক প্রাচীন যে বাড়িগুলো থাকে সেই বাড়িগুলোতে যখন ভগ্নপ্রায় হয়ে যায় তার কিন্তু ফাটলে ফাটলে প্রচুর গাছ বা উদ্ভিদের সৃষ্টি হয়। তার মধ্যে বেশিরভাগটাই হয় বট বা অশ্বত্থ, এই ধরনের গাছ দেখা যায়। তো এই গাছ অরণ্যের পঞ্চম বাহিনী কিন্তু ষড়যন্ত্রের শিকড় চালিয়ে, ষড়যন্ত্র করে শিকড়গুলো পুরো চারিদিকে ছড়িয়ে ছাটিয়ে পঞ্চম বাহিনী মানে পঞ্চম যে দল, সেই পঞ্চম দল মিলে সবাই মিলে একসাথে কিন্তু বিল্ডিংটাকে ফাটিয়ে দেওয়ার বা ধূলিসাৎ করার পুরোপুরি ব্যবস্থা করে গেছে। চারিদিকে তাদের শিকড় ছড়িয়ে দিয়েছে এবং অট্টালিকাকে প্রায় ধ্বংস করে দিয়েছে। শিকড়গুলো কি করেছে, চারিদিকে ছড়িয়ে গেছে এবং আরো যে ফাটলটা থেকে গাছের উদ্ভব হচ্ছে সেই ফাটল যেন আরো দীর্ঘ প্রসারিত হয়ে শিকড়ের মধ্যে, অট্টালিকার মধ্যে আরো ফাটলের সৃষ্টি করেছে এবং এগিয়ে রেখেছে। তবু কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন অপরূপ মোহময় মনে হবে। তবু কৃষ্ণপক্ষের যে ক্ষীণ আলো অর্থাৎ খুব কমে আসা আলো, খুব স্বল্প আলো, সেই আলোই যেন, চাঁদের আলোয় সমস্ত কেমন যেন একটা অপরূপভাবে সুন্দর একটা দৃশ্য যেন মনের মধ্যে জায়গা করে নিচ্ছে। সেরকম যেন একটা মোহময় সুন্দর জিনিস যেন চোখে দেখছি সেটা মনে হচ্ছে। মনে হবে খানিকক্ষণ চেয়ে থাকলে এই মৃত্যু সুষুপ্তি মগ্ন মায়াপুরীর কোনো গোপন প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠির উপর কাঠি পাশে নিয়ে যুগান্তের গাঢ় তন্দ্রায় অচেতন। অর্থাৎ খানিকক্ষণ ধরে যদি চেয়ে থাকি তাহলে আমার মনে হবে যে এই মৃত্যুর সুষুপ্তি মগ্ন মায়াপুরী, অর্থাৎ মৃত্যুর যে কি বলবো, একটা ভীষণভাবে নিদ্রা, ভীষণ মগ্ন নিদ্রায় যেন এই মগ্ন মায়াপুরী, মায়ার যে নগরী, সেই মায়া নগরী যেন কোনো গোপন প্রকোষ্ঠে, গোপন একটা খুব প্রকোষ্ঠ বা কোনো একটা জায়গায় বন্দিনী একটা যেন রাজকুমারী সোনার কাঠির উপর কাঠি পাশে নিয়ে যুগান্তের গাঢ় তন্দ্রায় অচেতন, যুগের যে গাঢ় একটা তন্দ্রা মানে ঘুমে যেন অচেতন হয়ে রয়েছে। রাজকুমারী, একজন বন্দিনী রাজকুমারী আছে, সে যেন তার নিজের সৌন্দর্যটা বার করতে চায় কিন্তু কোনোভাবেই এত জীর্ণ ভগ্ন হয়ে গেছে সেখান থেকে সে যেন সোনার কাঠির উপর কাছে নিয়ে থাকলেও সেই সৌন্দর্যটা যেন ওই ধুলোতেই, ওই ভগ্নপ্রায় চারি সাইডের যে ধুলো মাটি এই সমস্ত কিছু দিয়ে যেন চাপা পড়ে গেছে। তা যেন আপনি টের পাবেন, সেটা যেন আপনার মানে হঠাৎ করে জেগে উঠবে। সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার উপরে একটি ভগ্নস্তূপ বলে যা মনে হয়েছিল, অর্থাৎ সেই মুহূর্তে, অর্থাৎ সেই ক্ষণে অদূরে, অনেকটা দূরে সংকীর্ণ রাস্তার উপরে একটি ভগ্নস্তূপ বলে যা মনে হয়েছিল, সংকীর্ণ ছোট্ট রাস্তার উপরে একটা ভগ্নস্তূপ, ভেঙে যাওয়া যে স্তূপ সেটা বলে আপনার মনে হয়েছিল, তারই একটি জানালায় একটি আলোর ক্ষীণ আলো আপনার চোখে পড়বে। কি হবে যে ওই যে ভগ্নস্তূপ আছে, সেই ভগ্নস্তূপের একটি জানালা থেকে মনে হবে একটা আলো, একটা সরু আলো যেন আপনার চোখে এসে কিন্তু পড়বে। মনে হবে যে আপনি সেখান থেকে একটা ক্ষীণ বা খুব স্বল্প আলো সেখান থেকে কিন্তু বেরিয়ে আসছে, সেটা মনে হবে। সেই আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়াবে। অর্থাৎ সেই আলোটাকে গার্ড করে, সেই আলোর রেখাটাকে গার্ড করে আড়াল করে একটা যেন ছায়ামূর্তি, রহস্যময় কোন একটা মূর্তি এসে কিন্তু মনে হবে যে আপনার সামনে এসে ছায়ামূর্তিটি, সেই মোহময়ী বা একটা ছায়া, মানে কি বলবো, একটা আলো এখান থেকে পড়ছে, সেই আলোর সামনে কেউ গার্ড হয়ে দাঁড়িয়ে আছে, সেই ছায়াটা যেন এসে দাঁড়াবে। গভীর নিশ্চিত রাত্রে কে যে এই বার্তায়ন বর্তেনি
বাতায়ন বর্তিনী অর্থাৎ বায়ুর বাতাস বা বায়ুর যে আগমন পথ, সেই আগমন পথকে এখানে বাতায়ন বর্তিনীর কথা বলা হয়েছে। প্রসঙ্গে বলছে যে গভীর যে নিশীথ রাত্রি, কে যেন এই বাতায়ন বর্তিনী বায়ুর যে পথ, সেই পথে আসবে এবং কে যে তার চোখে ঘুম নেই, কে যে তার চোখে ঘুম নেই আপনি ভাববার চেষ্টা করবেন। মানে মনে হবে যে এত রাত্রে কে জেগে আছে, এত গভীর রাত হয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে, সেখানে ঘুমন নেই, কিন্তু কিছুই বুঝতে পারবেন না। কিন্তু তারপরেও কিন্তু আপনি সেটা কিছুই বুঝতে পারবেন না। খানিক বাদে মনে হবে সব বুঝি আপনার চোখের ভ্রম। মানে কিছুক্ষণ চেয়ে থাকবেন, তারপরে মনে হবে যে না, এটা কোনো চোখের ভ্রম, ওখানে তো কেউই নেই, কিছুই যেন নেই। মানে অর্থাৎ অন্ধকারে বা এতটাই চারিদিকটা অন্ধকারাচ্ছন্ন আছে, সেই অন্ধকারাচ্ছন্ন কাটিয়ে যে একটা কোনো ছায়া আসতে পারে, সেটা প্রথমে ভ্রম হবে এবং মনে হবে যে এত রাত্রে কে জেগে আছে, এরকম ভাবে কে দাঁড়িয়ে আছে, এই ধরনের প্রশ্ন মনের মধ্যে জাগবে এবং মনে হবে তারপরে শেষে যে আমার সবটাই কিন্তু ভ্রম ছিল। বাতায়ন থেকে সেই ছায়া কিন্তু সরে গিয়েছে, আলোর ক্ষীণ রেখা মুছে অর্থাৎ কি বলছে যে সেই বাতায়ন থেকে সেই ছায়াটা কিন্তু সরে গেছে, বায়ু যেখান থেকে বইছে সেখান থেকে ছায়াটা সরে গিয়ে এবং সেই ক্ষীণ আলোটা দেখা যাচ্ছিল সেটাও কিন্তু মুছে গেছে। মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগৎ ভেসে উঠে আবার মিলিন হয়ে গিয়েছে। কি মনে হবে যে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা, এই যে ধ্বংসপুরী পুরোপুরি তো যাই, মানে কোনো কিছু এখানে ভালো ঝকঝকে পরিষ্কার নেই, সবই যেন ধ্বংসস্তূপের মতো ভেঙে ভেঙে পড়ে আছে। একটা ভুতুড়ে পরিবেশ, একটা জীর্ণ পরিবেশে যেরকম হয়, সেই পরিবেশ যেন চারিদিকে ছেয়ে আছে এবং এই ধ্বংসপুরীর যে অতল নিদ্রা, যে গভীর নিদ্রা থেকে একটি দুঃস্বপ্নের যে বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে গিয়েছে। একটা এই অতলপুরীর যে জায়গা, সেখান থেকে একটা দুঃস্বপ্ন এসে আবার যেন ভাসিয়ে নিয়ে গিয়ে আমাকে থমকে দাঁড় করিয়ে রেখেছে। আপনি আবার সন্তর্পণে নিচে নেমে আসবেন, অর্থাৎ অতি সাবধানে। মানে সন্তর্পণে কথাটির অর্থ হচ্ছে, এখানে আমি লিখছি, অত্যন্ত বা অতি সাবধানবশত বা অতি সাবধানে। অত্যন্ত সাবধানে নিচে নেমে আসবেন, আস্তে আস্তে নামবেন যেন আবার কোনো কিছু না ভেঙে পড়ে যায় সেই রকম। এবং কখন এক সময় দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতেই পারবেন না। অর্থাৎ আর ভালো লাগছে না, এতটা গভীর রাত্রে কিভাবে দাঁড়িয়ে বসে হাওয়া খেয়ে হাত ঘুরে কাটাবে, সেটা তো আর করা যায় না। তাই জন্য কি করবে যে দুই বন্ধু তো নিজের তালে ঘুমাচ্ছে, তো তাদেরকে একটু সরিয়ে বা তাদেরকে একটু ঠেলে গুজে কোনোভাবে নিজের একটা জায়গা বের করে কিন্তু আপনি কখন তাদের পাশেই, তা আপনার ক্লান্তি, আপনার ঘুম, সেই তাদের পাশ থেকে একটু জায়গা কেড়েই কিন্তু আপনিও তন্দ্রাচ্ছন্ন তাদের মতোই হয়ে যাবেন। যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রির দেশেও সকাল হয়। অর্থাৎ এই যে সারাক্ষণ রাত্রির যে আভাস, চারিদিকে সব সময় একটা অন্ধকারাচ্ছন্ন একটা আভাস ছেয়ে আছে, সেই ঘুম যখন ভাঙবে, অর্থাৎ এই তন্দ্রা থেকে যখন উঠবেন, তখন মনে হবে যে এই রাত্রির দেশ, অর্থাৎ সব সময় যেখানে রাত্রি বিরাজমান, অর্থাৎ সকালটাও যেখানে সন্ধ্যার মতোই হাওড়ায়, অর্থাৎ মনে হয় সেই রকম একটা দেশেও যে সকাল হয়, সেই সকাল কিন্তু আপনার মনে হবে। পাখির কলরবে চারিদিক ভরে যায়, অর্থাৎ পাখি চারিদিকে যে মানে পরিবেশ আছে, সেই পরিবেশেও যে পাখি আসতে পারে সেইটা কিন্তু আপনার মনে হবে। মানে আপনি প্রথমে ভেবেছিলেন এখানে পাখি পশু কেউই থাকবে না, মানুষ জাতি তো কোনোভাবেই না, যেটা আপনার কল্পনা ছিল, আপনার ভাবনা ছিল, সেই ভাবনা থেকে সরে এসে আপনিও দেখবেন যে একটা এই ভগ্নপ্রায় বাজে জায়গাতেও সূর্যালোক হয়, ভোর হয়, তার সঙ্গে সঙ্গে পাখির কলরবও হয়। অর্থাৎ কলরব মানে হচ্ছে পাখির যে ডাক, পূজন যেটাকে বলা হয়, সেই পাখির ডাকেও কিন্তু চারিদিকটা ভরে গেছে। অর্থাৎ একটা সুন্দর মনোরম ভোরের যে পরিবেশ, সেটার বর্ণনা কিন্তু লেখক এখানে দিয়েছেন।
তো আমরা এখানে দেখতে পেলাম একটা রাত্রি, এবং রাত্রির বর্ণনার সাথে সাথে কিন্তু সে ভোরের একটা ছোঁয়া দিচ্ছে। ভোরটাও কত সুন্দরভাবে আগমন হচ্ছে এই তেলেনাপোতা আবিষ্কারে, তেলেনাপোতার জায়গাতে। তো আজকের যে ক্লাসটা এখানেই আমি সমাপ্ত করছি। এর পরের অংশটুকুনি থেকে আমরা পরের ক্লাসে পড়ব।